আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে ভয়েস মেরিনার স্টুডিওতে। আমাদের বিশেষ আয়োজন সেবাকণ্ঠ অনুষ্ঠানে ভয়েস মেরিনা চেষ্টা করে জেলায় যেসব প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা সেবা প্রদান করে জনগণের স্বার্থে, জনগণের উপকারে, তাদের সেই সেবার কথাগুলো আমরা জনসাধারণকে জানিয়ে দেওয়ার জন্য এই ভয়েস মেরিনার এই উদ্যোগ। আমরা নিয়মিত চেষ্টা করি বিভিন্ন এনজিও কিংবা সরকারি প্রতিষ্ঠানকে এই স্টুডিওতে এনে ওনাদের যে দায় দায়িত্ব আছে, ওনাদের যে জবাবদিহিতা, যে কারণে সরকার ওনাদেরকে এই জায়গায় নিয়ে এসছেন জনগণকে সেবা দেওয়ার জন্য, সেই সেবাগুলি কি কি, কোন খাতে ওনারা সেবা দিচ্ছেন সেগুলো সকলের মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য। তো আজকে আমাদের মাঝে এসছেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা জনাব ফেরদৌস আহমদ। আপনারা নিশ্চয়ই জানেন কক্সবাজারের যেসব প্রাকৃতিক প্রদত্ত সম্পদ রয়েছে, মৎস্য তার অন্যতম। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যে কোনো জনপদের যেসব অধিবাসী তাদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি জাতির ভাগ্য পরিবর্তিত হয় যদি আমরা তাকে সুস্থ ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলি রিসোর্স ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যদিও আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তথ্য প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে তা অনেকটা বদলে যাচ্ছে। জনাব ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। আপনি তো দীর্ঘদিন যাবৎ এই মৎস্য অধিদপ্তরে আছেন একজন সায়েন্টিস্ট, কর্মকর্তা হিসাবে। প্রথমে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, কক্সবাজারের যে বাস্তবতা, এখানে মেরাইন স্পেসিস এরকম আছে এবং এখানকে যে মৎস্য সম্পদের একটা আনুমানিক ধারণা, বিশেষ করে সামুদ্রিক মৎস্য সম্পদ যেগুলো আছে, যেসব মাছ নিয়ে আমরা গল্প করে, এখানে রূপচাঁদা আছে, ইলিশ আছে, চিংড়ি আছে, এবং এই সম্পদগুলা আসলে কি পরিমাণ আছে এবং ওদের বর্তমান অবস্থানটা কি, এবং এটার উপর যেসব মানুষ যাদেরকে আমরা বলি থাকি যে জেলে বা অন্য ধরনের ব্যবসায়ী, এটার উপর অনেকের জীবন জীবিকা নির্ভর করছে, সেই ক্ষেত্রে আপনার সামগ্রিক মূল্যায়নটা কি এই কক্সবাজারের প্রেক্ষাপটে যদি আমরা বলি মৎস্য সম্পদ এবং মৎস্য অধিদপ্তর? ধন্যবাদ জনাব মৎস্য সাহেব। আমি দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আপনাকে ধন্যবাদ যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে অবগত করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বাস্তবিক যদি বলতে হয়, কক্সবাজার জেলা এমন একটি মৎস্য সেক্টরের ক্ষেত্রে, মৎস্য সম্পদের ক্ষেত্রে একটা অনবদ্য সম্পদের পরিপূর্ণ একটি জেলা। এখানে আপনি যেরকম বিশাল সমুদ্র রয়ে গেছে, এই সমুদ্র আমাদের মাছের ভাণ্ডার। আমাদের বিস্তীর্ণ আধা লবণাক্ত পানির এলাকা রয়েছে, যেখানে আমরা চিংড়ি চাষ করতে পারি, এবং আমার মিঠা পানির চাষের পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমরা মৎস্য দপ্তর আমাদের সীমিত জনবল নিয়ে, আমাদের মেধা, আমাদের কাজ এবং আমাদের এক্সপার্টিস সকল কাজে লেগে আমরা এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব রকম পরিকল্পনা করে থাকি এবং সেই সাথে জনগণের দুর্গসের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি আপনার মূল আলোচনা যাওয়ার আগে একটি বিষয় খুঁজেছি, সেটা হচ্ছে যে আমাদের কক্সবাজার জেলার যে বিস্তীর্ণ চিংড়ি সম্পদ এলাকা, সেটি আমি প্রথমে আলোচনা করি। এটি বিশাল এলাকা এবং এখানে আপনার উন্নয়ন করা যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। এখানে দৈন্যতা হচ্ছে যে আমাদের চাষি পর্যায়ে এখনও সেই সচেতনতা গড়ে ওঠেনি বা তাদের সেই পর্যায়ে প্রযুক্তি পৌঁছায়নি। আমরা এই প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণ আয়োজন করে থাকি চিংড়ি চাষিদেরকে নিয়ে, এবং আসার কথা হচ্ছে যে ধীরে ধীরে এই অবস্থা পরিণত হচ্ছে। এখানে আগে হয়তো একর প্রতি 50, 60, 100 কেজি, প্রতি 200, 300, 200, 250 কেজি চিংড়ি চাষ হতো। আজকে সেখানে কিছু চাষি এগিয়ে এসেছেন, সম্পূর্ণ চাষি এবং উদ্যোক্তা চাষি, যাদের উদ্যোগের ফসল হচ্ছে যে একর প্রতি উৎপাদন 2500 কেজিও ছেড়ে গেছে, এবং যে সম্ভাবনা আছে এই সম্ভাবনা আমরা কাজে লাগাতেছি। সেই কারণে আমরা ব্যাপক
সম্প্রসারণ কাজ করছি এবং সেই সাথে সাথে চাষিদের উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে প্রশিক্ষিত করছি। আমরা আশা এই ক্ষেত্রে আমি একটু এটা পরিচিত চিংড়ি চাষ যেটা বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আগে যে চিংড়ি চাষটা হতো যেই পরিমাণে, এই পরিমাণে চিংড়ি যেগুলো ঘেরের মধ্যে, আপনি যেটা বলছেন ঘেরের মধ্যে যে চাষটা হতো, ইদানিং দেখা যাচ্ছে আমাদের এখানে আপনার পোনাটা উৎপাদিত হয় হ্যাচারির মাধ্যমে এবং এই পোনাটা চলে যায় খুলনার সাথে। এটাকে আমরা এইখানে কাল্টিভেট করতে পারি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং খুব মজার প্রশ্ন সেটা হচ্ছে যে এই কক্সবাজার এলাকাতে পোনা তৈরি হচ্ছে, কিন্তু চাষ হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে। মূলত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের যে মাটি এবং পানির যে অবস্থা, এটি চিংড়ি চাষের জন্য অনেক অনুকূল আমার কক্সবাজারের তুলনায়, এবং কক্সবাজারের তুলনায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে চাষের ক্ষেত্র অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার যে চিংড়ি পোনাটি উৎপাদিত হচ্ছে এখানে, এটি আমার চাহিদা পূরণ করছে ওই এলাকার, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এলাকা। এবং খুবই মজার বিষয় হচ্ছে যে খুলনা, সাতক্ষীরাতে কিন্তু এই চিংড়ি হ্যাচারি গড়ে ওঠার সম্ভাবনা খুব কম, সীমিত। কারণ বায়োলজিক্যাল ফ্যাক্টরটি হচ্ছে এরকম, খুবই সুন্দর। এই সিজনকে আমি শুরুতে বলেছি যে কক্সবাজারের যে আমার সম্পদ অত্যন্ত মূল্যবান সম্পদ। এখানে আমাদের সাগরে যে লবণাক্ততা, আপনি জানেন যে চিংড়ির হ্যাচারিতে প্রচুর সামুদ্রিক পানি ব্যবহার হয়। যে সামুদ্রিক এই পানির যে উৎস সেটা হচ্ছে আমাদের লবণাক্ত পানির যে উৎস, যে লবণাক্ত পানির মাধ্যমে চিংড়িকে তার পোনা তৈরিতে পরিণত করা হয়, সেই লবণাক্ততা আমাদের কক্সবাজার এলাকাতে অত্যন্ত অনুকূল। সেই ডেনসিটি অফ স্যালাইনিটি লবণাক্ততা আমাদের এখানে অনেক যেটা আমরা পিপিটি বলে থাকি, প্রায় 25 থেকে 30 পিপিটি আমাদের এখানে লবণাক্ত পানির মাত্রা, যেখানে সেই বিপরীতে খুলনা, বাগেরহাটে মাত্র 10 থেকে 15। তো সেই কারণে আপনার এই খুলনা, সাতক্ষীরা এলাকায় কিন্তু আপনার চিংড়ি হ্যাচারি শিল্প গড়ে ওঠা কঠিন। আমাকে কোনো এক পর্যায়ে আমার এক সচিব মধ্যে প্রশ্ন করেছিলেন যে আমরা এত কষ্ট করে এখান থেকে পোনা এত বিমানে করে কেন খুলনা, সাতক্ষীরা পাঠাই, আমরা কি খুলনা, সাতক্ষীরাতে হ্যাচারি গড়ে তুলতে পারতাম না? আমার জবাবটা ছিল এরকম, হ্যাঁ ঠিক আছে আমরা পারতাম, কিন্তু স্যার এখন তো আমরা পাঠাচ্ছি পোনা, তখন পাঠাচ্ছে পানি। তো মজার হচ্ছে যে এই পানিটি একটা ইয়ে। তো এই আপনার যে প্রশ্ন উত্তর সেটা হয়তো আপনি পেয়ে গেছেন যে কেন আমরা এই এলাকায় ব্যবহার হচ্ছে, কিন্তু মূল ক্ষেত্র হচ্ছে চাষের ক্ষেত্র হচ্ছে খুলনা, সাতক্ষীরাতে। কিন্তু আমার কক্সবাজার যে মাটির পানি সেটাও কিন্তু চাষের জন্য একেবারে মানে প্রতিকূল না, এখানেও চাষ সম্ভব এবং এটা হচ্ছে। আমাদের কাছেই খরুশকোলে বেশ কয়েকটা খামার গড়ে উঠেছে, যেখানে তারা 2000 কেজি 2500 কেজি পর্যন্ত প্রতি একরে তারা উৎপাদন করতে পারে। চকর এবং সুন্দরবনের যে এলাকা, এটি আমাদের একটা বিশাল ভান্ডার। আমরা চাচ্ছি মৎস্য দপ্তর যে আমাদের এই প্রযুক্তি সেই এই প্রতিটি খামার সম্পর্কে, যদি আমার এই খরুশকোলের এলাকার মতো আমার বাকখালীর পাশে যে এলাকা, এখানে যেরকম চিংড়ি শিল্প গড়ে উঠছে বা খামার গড়ে উঠছে, এই আদলে যদি আমরা এইটাকে সম্প্রসারিত করতে পারি বিজ্ঞানসম্মত চাষ, তাহলে আপনার উৎপাদন অনেক বাড়বে। তো আরেকটা জিনিস, চিংড়ির কথায় যখন আসছে, আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাটাগরির চিংড়ি আছে যারা ট্রলিং যেগুলো করে, রেড শিং যেগুলো লাল, এখানে যেগুলো আপনার ঘেরের মধ্যে যেগুলো হচ্ছে, আর যেগুলো আমরা বলি শিং কালো কালো চিংড়ি টাইপের আর কি। তো আমরা দেখি যে অনেক বিভিন্ন প্রজাতির চিংড়ি সিতে যেগুলো ট্রলিং বা ফিশারম্যানরা যেগুলো ধরে নিয়ে আসে, ন্যাচারালি প্রডিউস যেগুলো হয়, এইগুলার কি চাষাবাদ করা সম্ভব নয়? এগুলো কি আমাদের এইখানে এইসব প্রযুক্তি চাষাবাদ করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের তো চিংড়ি কিন্তু একটা রপ্তানি পণ্য, আমাদের যারা কনজিউমার বা ক্রেতা, ইউরোপিয়ান কান্ট্রি এবং অন্যান্য যারা উন্নত দেশ, তাদের কিন্তু আমাদের মূলত তারা বাগদা চিংড়িটাকেই বেশি করে, টাইগার শিং, এবং সেই সাথে আমাদের গলদা যে মিঠামারির যে গলদা আছে সেটাও চাহিদা আছে কম বেশি। কিন্তু মূলত এই আমাদের যে এই এলাকার যে বাগদা চিংড়ি, এটির চাহিদা বেশি। সেই কারণে আমাদের এই বাগদা চিংড়ির চাষ আমাদের লাভজনক। আমাদের চাষের অবশ্যই তারা লাভের বিষয়টা চিন্তা করেন। আমাদের যে প্রক্রিয়াজাত কারখানা আছে, আমরা জানি যে কক্সবাজারে বেশ কিছু প্রক্রিয়াজাত কারখানা আছে যারা নাকি তারা মূলত আমাদের যে বায়ার, বিদেশি বায়ার, তাদের চাহিদা মোতাবেক বাগদা চিংড়িটি তারা রপ্তানি করে থাকে। সেই কারণে বাগদা চিংড়ির চাষের ঝোঁক বেশি। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে কিছুটা পরিবেশের সাথে মাঝে মধ্যে সাংঘর্ষিক হয়ে যায়। যেমন আমাদের এখানে যারা ম্যানগ্রোভ ফরেস্ট যেটা আছে, উপকূলীয় বনাঞ্চল, আমরা দেখেছি যে অনেকেই এই বন উজাড় করে চিংড়ি ঘের করা হচ্ছে।
আমরা যতটুকু জানি একসময় একটা প্রযুক্তি কি এই ধরনের কোনো প্রযুক্তি নাকি যেসব ম্যানগ্রোভ ফরেস্ট ওইখানে কি কোনো ধরনের চিংড়ি চাষ করা যায় কিনা উইদিন দ্য ফরেস্ট এই ধরনের কোনো তথ্য কিংবা প্রযুক্তি আছে কিনা তাহলে হয়তো আমাদের বনটার প্রতি যেরকম বিরূপ মনোভাব এখানকার চিংড়ি যারা চাষ করেন তাদের পেলে বনটা যাতে উজাতে পারে আমরা চাই দুইটাই একটা ম্যানেজমেন্টের মাধ্যমে সমন্বিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের কারণ আমাদের পরিবেশ রক্ষা করতে হবে চিংড়ি উৎপাদন করতে হবে এই ধরনের পরিকল্পিত কোনো পন্থা কি আমরা অবলম্বন করতে পারি আসলে কি আপনার সচেতনতা সৃষ্টি করার চেয়ে বিকল্প কিছু নেই। যদি আমাদের সবাই সচেতন হয় যেমন ম্যানগ্রোভের যে গুরুত্ব এটা যদি আজকে সাধারণ লোক বুঝতে পারতেন যে আমাদের জেলেরা যারা নাকি সেই ম্যানগ্রোভে জাল পেতে মাছ ধরতেছেন ছোটো ছোটো মাছ ধরেছেন কিংবা যারা আমাদের চাষি তারা ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে প্যারাবন ধ্বংস করে সেখানে চিংড়ি চাষ করতেন তাদের যদি আমরা বোঝাতে পারতাম যে এইটার গুরুত্ব কতটুকু। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই যে সমুদ্র এলাকা এটার যে সম্ভাবনা অপার সম্ভাবনা এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি। আমাদের আমরা অবশ্যই এটা আমরা গর্ব করতে পারি যে আমাদের যে সমুদ্র এলাকা এটা অত্যন্ত একটা সুন্দর মাছের জন্য একটা অপূর্ব কারণ আপনি জানেন যে সকল প্রজাতির মাছ চিংড়ি সহ গভীর সাগরে ডিম পেড়ে থাকে কিন্তু এই যে বাচ্চা সব প্রজাতির পোনা বা চিংড়ি বা মাছের বাচ্চা কিন্তু তার চারণ ক্ষেত্র হচ্ছে বা বেড়ে ওঠার জন্য উপকূল এলাকা এবং উপকূল আমাদের যে খুব মানে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আপনি খেয়াল করে আমরা আমাদের এই সমুদ্রের মধ্যে কিন্তু আপনি কোথাও পাবেন না সে কথা অত্যন্ত ধীর মানে যে স্লোপ যেটা অত্যন্ত ধীর যে কারণে সেটা অত্যন্ত অনেক লম্বা হবে এটা কিন্তু মাছের একটা বড় চারণ হবে এবং যে এই যে প্যারাবন হচ্ছে মাছের একটা কোনার আশ্রয়স্থল এবং তার খাদ্য তো যদি আমরা প্যারাবনকে রক্ষা করতে পারতাম তাহলে যে লাভ হতো যে সেখানে চিংড়ি এবং মাছের পোনাগুলো নিরাপদে করতো এবং তার খাদ্য পেত তার বড় হতো এবং তারা একসময় মূল যে আমাদের মৎস্য সম্পদে তারা যোগ হতো। এই সচেতন সৃষ্টির জন্য আমরা মৎস্যগত সর্বমোট চেষ্টা করছি এবং আমরা প্রচণ্ডভাবে প্যারাবন ধ্বংস করার বিপক্ষে আমরা কাজ করছি। আমি যদি আবার আপনার সেই মূল আপনার দাপ্তরিক ওইখানে ফিরে যাই কোন কোন ধরনের সেবা আপনারা সচরাচর দিয়ে থাকেন এই মৎস্য অধিদপ্তর? জি আমরা মূলত আপনার চাষের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ ব্যবহার যে চিংড়ি চাষের প্রযুক্তি মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি আমরা চাষি পর্যায়ে এটা সম্প্রসারিত করে থাকি যাতে নাকি চাষি সঠিকভাবে তার চিংড়ি খামার বা মাছের পুকুরকে কাজে লাগিয়ে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারে। প্রযুক্তি হস্তান্তর আমাদের একটা বড় কাজ সেমন অন্য কাজের মধ্যে আমাদের রয়ে গেছে আপনার একটা বড় গুরুত্বপূর্ণ কাজ যেটি জনসাধারণের সর্বস্তরের জনসাধারণ যেটি সুফল ভোগ করছেন সেটি হচ্ছে মাছের ফরমালিনের উপস্থিতি নিশ্চিত করা এবং ফরমালিনের ব্যবহার এটাকে প্রতিরোধ করার জন্য জনসচেতন সৃষ্টি করা এবং প্রয়োজনে আইন প্রয়োগ করা। এই ক্ষেত্রে আমরা আমাদের একটি অত্যন্ত দামি ফরমালিটি কিট বক্স রয়ে গেছে। আপনারা কি মাঝে মধ্যে এই ধরনের কোনো মোবাইল অপারেশনে যান? হ্যাঁ আমরা প্রায়শই মোবাইল অপারেশনে যাই এবং খুবই সৌভাগ্যপ্রদ বিষয় হচ্ছে যে এই যে ফরমালিটি কিট বক্সটি এটি শুধু মাছ না অন্যান্য শাক সবজি ফলমূলও যদি ফরমালিটি ব্যবহার করা হয় সেটাও নির্ণয় করতে পারে। তো আমাদের জেলা প্রশাসন কখনো কখনো আমাদের সহায়তা নিয়ে তারা অন্যান্য মাছ ছাড়াও মাছ তো আমরা মোবাইল করেই থাকি ফল শাক সবজি এগুলোতেও ফরমালিনের উপস্থিতি তারা এটা ব্যবহার করেন। যদি কোনো ব্যক্তি বা কোনো খামারি যদি চায় তো আপনাদের কাছ থেকে ওনারা কি যে সেবাটা যে তথ্য যে প্রযুক্তিটা যদি কেউ যদি আগ্রহ হয় এটাকে আমরা বিনামূল্যে আপনারা দিয়ে থাকেন? অবশ্যই বিনামূল্যে আমরা তাদেরকে প্রযুক্তি সহায়তা প্রদান করি তাদের খামার পরিদর্শন করি পরামর্শ প্রদান করি রোগ হলে সেই রোগ নিরাময়ের জন্য ব্যবস্থাপত্র দিয়ে থাকি। এর পাশাপাশি আপনারা কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন কিনা এই রিলেটেড মৎস্য সম্পর্কে কোনো? অবশ্যই নিয়মিত কর্মকাণ্ডের অংশ সেটি আমরা নিয়মিতভাবেই মৎস্য সম্পদ রক্ষা করা মৎস্য সমৃদ্ধি করা বিষয়ে আমরা পর্যাপ্ত সংখ্যক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকি। জনফেডার এই আমাদের এই বিশাল সমুদ্র ভান্ডার এখানে আমরা কি পরিমাণ কয় প্রজাতির মাছ আপাতত এটা আপনি এক্সাক্ট বলা যাবে না, এটা আপনার দৃষ্টিতে আমরা যতদিন চাকরি করেছেন সেই সময় কত প্রজাতির মাছ আপনি এই পর্যন্ত আপনি দেখেছেন আপনার ধারণা মতো কিরকম থাকতে পারে? এটি আমি যে বলতে চাই যে আসলে আমাদের যে বঙ্গোপসাগরের যে বিভিন্ন প্রজাতির ভান্ডার সম্পদ
এটি সঠিক কোনো পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে নেই, কারণ আমাদের দীর্ঘদিন যাবৎ গবেষণার জাহাজ নেই। তো যে এই বর্তমান আমলে আমাদের মেরিন ফিশিস ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের মাধ্যমে একটি গবেষণা জাহাজ ওরা মালয়েশিয়া থেকে এটা আমরা নিয়ে আসতেছি, এটির কার্যক্রম চলছে, সরাসরি এটা আমরা পেয়ে যাবো। এটা যখন পাবো তখন একেবারেই বিজ্ঞান ভিত্তিক আমরা গবেষণা করি, আমরা কোথায় আমাদের মজুদ আছে, কোন প্রজাতি আছে এবং মাছের আমার মজুদ কী পরিমাণ আছে, সেই তুলনায় আমাদের কত ধরনের ট্রলার চলবে, কত ধরনের ফিশিং গিয়ার আমরা ইউজ করতে পারবো, তখন কিন্তু নির্ণয় করতে পারবো। তা সত্ত্বেও এই জাহাজটি আসা না যে পর্যন্ত আসছেন সে কিন্তু আমরা কিন্তু ল্যান্ড বেস আমরা সার্ভে করছি। আরেকটা জিনিস আমরা প্রায়শই দেখে থাকি, এটা যে মৎস্য সম্পদ সুরক্ষা, যে আমরা কিছুদিন আগে ইদানিং একটু বন্ধ, অনেক সময় দেখি যে রেণুপোনাগুলোকে নেট দিয়ে, মশারির নেট দিয়ে ধরা হতো, ইদানিং কিছুটা বন্ধ হয়েছে প্রশাসনিক কিছুটা পথ। এই যে রেণুপোনাগুলো নিধনের পাশাপাশি অন্যান্য যেসব, যেটাকে আমরা বলি বায়োডাইভার্সিটি হতে পারে, বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, তো এইটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারছি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা লিখেছি যে ভিঙ্গি জাল ফলে প্রতিদিন আপনার 15-20 মেট্রিক টন কিন্তু এই ধরনের ছোট ছোট মাছ, এটা যদি আপনি জানেন ঈদগাহ বেশি করে ঈদগাহ যেখানে চৌফলডি বলে নাপ্পি তৈরি হতে পেস্ট করে করে আপনি কি মনে করেন যে এটা যদি আমরা বন্ধ করে হয়তো এই মৎস্য ও মানুষের হাতের নাগাল, আমার 5 টাকা কেজি ধরে মানুষ পাবে, কি মনে করেন আপনি এই বিষয়কে কিভাবে দেখেন? একটি অত্যন্ত যুগোপযোগী এবং বর্তমান সময়ের জন্য আলোচিত একটি বিষয় নিয়ে আপনি সুপ্রয়োগ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনাকে ধন্যবাদ। চিংড়ি পোনা ধ্বংস করা এটি আমাদের সাগর সম্পদ ধ্বংস করার সবচেয়ে বড় মুখ্য হাতিয়ার, অস্ত্র আছে। এটি বন্ধ করা সকলের সন্দেহ। আমরা ব্যাপকভাবে প্রচার করি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি, যে কারণে ইদানিং আপনি যেটি বলেন সেটি বাস্তব। ইদানিং কিন্তু এই প্রবণতা অনেক কমে এসেছে। আগে অনেক সংখ্যক লোক এতে নিযুক্ত ছিল, অনেক ধরনের ব্যবসায়ী ছিল, অনেক দাদনদার ছিল, এখন কিন্তু তার মাত্রা কমে আসছে। আমরা প্রায়শই পরিচালনা করে থাকি। তো এই যে বড় বড় ক্ষতিকারক দিতে কিন্তু সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ দরকার। আপনি বেড়াতে যাচ্ছি সাগরের বিচে, দেখতেছি যে একজন লোক সে জালটি ব্যবহার করছে, আমার নৈতিক দায়িত্ব কিন্তু তাকে করতে হবে। সরকার সীমিত জনবল থেকে সম্ভব না। সুখের বিষয় হচ্ছে যে সকলের আন্তরিকতায় এই প্রবণতা কমে আসছে। দেখা গেছে যে আপনার একটি বাগদা চিংড়ি ধরতে গিয়ে প্রায় 100 প্রজাতির অন্য মাছের পোনা ধ্বংস করা, এবং যেই বাগদা চিংড়ি ধরা হচ্ছে এটি তো আমার খুব বেশি প্রয়োজন নেই, এর বিকল্প তো আমাদের রয়ে গেছে, আমাদের হ্যাচারি আছে। এবং এই যে চিংড়ি সাগরতে ধরা হচ্ছে এটি আপনার রোগমুক্ত কেনা বলা যাচ্ছে না, কিন্তু হ্যাচারিতে যে পোনাটি তৈরি 100% হাইজেনিক, কিন্তু হাইজেনিক কন্ডিশন মেনটেন করা হচ্ছে। এবং সাথে সাথে কিন্তু পিসিআর টেস্ট, আপনি জানেন যে ডিএনএ পিসিআর টেস্টের মৌলিক বিষয়টা হচ্ছে ডিএনএ টেস্ট। আপনি জানেন যে ডিএনএটা অত্যন্ত একটা সফিস্টিকেটেড একটা টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার করে আপনার আমার মাদার শ্রিম, তারপর তার যে পিএল যেটা হচ্ছে মানে চিংড়ির পোনা যেটা, সেটি ভাইরাস মুক্ত করে সেটা পরীক্ষা করে তারপরে কিন্তু আপনার হ্যাচারি থেকে সরবরাহ করা হচ্ছে। এটি যদি চাষি ব্যবহার করেন তাহলে কিন্তু তারা উপকৃত হবে। তো আমরা 2 ধরনের কার্যক্রম করছি। একটি হচ্ছে আমরা চাষিদের উদ্যোগ করছি যে আপনারা পিসিআর টেস্টে পোনা হ্যাচারিতে নেবেন, বাইরে পোনা ব্যবহার করবেন না। আর আরেক দিক থেকে আমরা জনসচেতনতা সৃষ্টি করছি এবং আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি মোবাইল টু পরিচালনা থেকে, যাতে রেখে আপনার সাগরের পোনা ধ্বংস না করা হয়। এইসব ক্ষেত্রে এই যে ভিঙ্গি জাল বলেন যে পোনা ধরার যে কৌশল, এটা কি একটা কঠোর কোনো আইন ভুলে গেছি, ধন্যবাদ। ভিঙ্গি জাল ব্যাপারটি আপনি জানি খুশি হবেন যে এই সম্বন্ধে আমাদের ইতিপূর্বে কঠোর কোনো আইন ছিল না। অতি সম্প্রতি ভিঙ্গি জালের ব্যবহার বন্ধে একটা কঠোর আইন হয়েছে, এবং এই ছোট ছোট পোনা ধরার ব্যাপারেও আইন হয়েছে। সেটি হচ্ছে আপনার ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত আমাদের এলাকায় যে সমস্ত চট জাল ব্যবহার করা হয়, কুম জাল ব্যবহার করা হয়, মশারি জাল ব্যবহার করা হয়, বিভিন্ন নামে পরিচিত, কিন্তু খুব ঘন ফাঁসের জাল ব্যবহার করা হয়। যেই জাল দিয়ে মাছ ধরার কারণে সব ধরনের পোনা, ছোটো মাছের পোনা ধরা পড়ে। সরকার আইন করেছেন যে শ্রাবণ মাস থেকে, আমি বললাম ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত এই কয় মাস এই সমস্ত জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এবং কোস্টগার্ড নৌবাহিনীর সহযোগিতা আমরা কিন্তু এটা ব্যাপক চেষ্টা চালাচ্ছি। কোস্টগার্ড প্রতিনিয়তই আপনার এই সমস্ত জাল বন্ধ করার চেষ্টা করছে, বিভিন্ন জাল আটক করতেছে। এটা কিন্তু একটা ভালো দিক। এটা হচ্ছে আপনার এই ছোটো মাছ ধরার কিছু জাল ব্যবহার, এটা টাইম।
দ্বিতীয় যেটি হচ্ছে বিহিঙ্গি জাল। বিহিঙ্গি জাল আসলে এটা গভীর সমুদ্রে ব্যবহার করাই কিন্তু মেঘনাতে ব্যবহার করা হয়। আমাদের দুইটা চ্যানেল আছে, এখানে ব্যবহার করা চ্যানেল ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। এটি কিন্তু আমরা কঠোরভাবে, যেহেতু আমাদের কাছে এই ধরনের কোনো আইন ছিল না, আমরা আইনগতভাবে পদক্ষেপ নিতে পারতাম না। কিন্তু এখন আইনটি সেই আইনটি সংযুক্ত ধারণা দিচ্ছি আমাদের বন্ধুদের জন্য বলছি, সেটা হচ্ছে যে 10 মিটার গভীরতা পর্যন্ত বিহিঙ্গি জাল ব্যবহার করা যাবে না। এবং 10 মিটার যে আমাদের সমুদ্রের যে মানে কন্টিনেন্টাল আমাদের যে ক্রমম যে বিস্তৃতি, তাতে কিন্তু 10 মিটার অনেক গভীর, অনেক দূর যেতে হবে, মানে গভীর সমুদ্রে। তাহলে 10 মিটার গভীরতা কিন্তু আমার দিতে নেই, কত চ্যানেল নেই, চ্যানেল নেই, এবং কাছাকাছি সমুদ্রও নেই। তাহলে বিহিঙ্গি জাল ব্যবহার হবে কোথায়? একেবারে গভীর সমুদ্রে, গভীর সমুদ্রে। এবং সেখানে কিন্তু আপনার আইনের সংস্থান রয়ে গেছে। সেখানে হচ্ছে বিহিঙ্গি জালের যে শেষ প্রান্ত, যেটা কর্ডেন বলি বা এখানে মেলান বলা হয় স্থানীয় ভাষায়, সেটি কিন্তু হইতে হবে যথেষ্ট, মানে ফার্স্ট বড় হতে হবে যাতে নাকি ছোটো মাছগুলো বেরিয়ে যেতে পারে। তো আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি, নৌবাহিনী এবং কোস্টগার্ড আমাদেরকে সহায়তা করছে। এবং এই আইনটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি সকলের সহযোগিতা, বিশেষ করে এখানে জনপ্রতিনিধি এবং সমাজে সুশীল সমাজ সকলের ভূমিকা, সম্মিলিত প্রয়াস হবে, মানে এই দেশটা আমাদের সম্পদ, আমাদের সুষ্ঠু ব্যবহার করা যাবে। আরেকটা জিনিস জানা ফেরদৌস, আমি আমার কাছে আমরা প্রায় সময় দেখি এই জেলেরা কিন্তু মাছ ধরতে ইরানে যেতে চাচ্ছে না। আপনি কি মনে করেন এখানে কোনো ধরনের নিরাপত্তার অভাব রয়েছে? কিংবা আমরা প্রায় সময় দেখি যে মাঝমালাদেরকে ডাকাতি করা হচ্ছে, খুন করা হচ্ছে, ওদের জাল কেড়ে নেওয়া হচ্ছে, ওদের বুট লুট করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আমাদের সক্ষমতার অভাব? জি, আপনাকে ধন্যবাদ। একটি অত্যন্ত ভালো বিষয়কে আপনি অ্যাড্রেস করলেন। এই বিষয়ে আমাদের সরকার এবং মৎস্য তারা অত্যন্ত সজাগ। আপনি তো জানেন যে জেলেদের কিন্তু আগে কোনো আইডেন্টিটি ছিল না। কৃষকদের একটি পরিচয়পত্র আছে, আমাদের সকলের জাতীয় পরিচয়পত্র আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ, আমাদের একান্ত ইচ্ছাতে এই প্রকল্পটি বাস্তবিত হচ্ছে। অসাধারণ একটা এই প্রকল্পের আওতায় আমরা সকল জেলে যারা প্রকৃতি জন্য। আচ্ছা জনাব ফেরদৌস, এখানে কি পরিমাণ জেলে আছে বলে মনে করেন এবং কি পরিমাণ ফিশিং বোট ট্রলার রয়েছে এখানে? কক্সবাজার জেলায় আমাদের ধারণাগত যেটা ধারণা হচ্ছে যে এখানে কম বেশি 30,000 জেলে আছে। 30,000 জেলে, এবং ফিশিং বোট সংখ্যা 4,000। যেটি বলছিলাম সেটা হচ্ছে এই যে জেলে যদি আমরা পরিচয়পত্র দিতে পারি, সমুদ্র জলদস্যু বন্ধ, এটা বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। এটা হচ্ছে যে প্রকৃত জেলে যিনি, এবং সে যদি প্রকৃত জেলে হন, তাকে যে তখন আমরা পরিচয়পত্র দেবো বাংলাদেশি জেলে, অবশ্যই বাংলাদেশি জেলে। এবং আপনাকে বলছি যে আমাদের কক্সবাজার জেলাতে ইতিমধ্যে 5টি উপজেলাতে এই গণনাকারীর মাধ্যমে আমরা জাতীয় পরিচয়পত্র প্রণয়নের মধ্যে গণনাকারী নিযুক্তির মাধ্যমে আমরা কাজটি করে থাকি, জনপ্রতিনিধির মাধ্যমে আমরা সহায়তা নিয়ে থাকি, সহায়তা করে থাকি। এক্ষেত্রে যে প্রথম তার শর্ত হচ্ছে তার বাংলাদেশের পরিচয়পত্র থাকে, জাতীয় পরিচয়পত্র। এবং এটিতে আমরা সীমাবদ্ধ না, এরপরেও আমরা আরও নিশ্চিন্ত হতে চাই যে এই জাতীয় পরিচয়টা সঠিক কিনা, স্থানীয়ভাবে যাচাই বাছাই করে। এমনকি আমরা আমাদের গোয়েন্দা সংস্থারও সহায়তা নিয়ে থাকি, যাতে রোহিঙ্গা বা কোনো বিতর্কিত ব্যক্তি বা কোনো সন্ত্রাসী যাতে তালিকাভুক্ত হতে না পারে। তাহলে আসুন, আপনি যদি সত্যিকার অর্থে প্রকৃত জেলে, তিনি সন্ত্রাসী নন, রোহিঙ্গা নন, উনি যদি একটি জাতীয় জেলের কার্ড পান, এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যখন নাকি এগুলা কী করবে, দ্বিতীয়ত তদারকি করবে, তখন কিন্তু 2টা কাজ হবে। একটু সমুদ্র জলদস্যু বন্ধ হবে, দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশ থেকে যে জেলের বোর্ডের মাধ্যমে যে বিভিন্ন দেশে যে আমাদের জনসম্পদ যে পাচার হয়ে যায়, এইটি বন্ধ হবে। আরেকটা জিনিস, আপনি কি মনে করেন এই যে নৌ-দস্যুতা বন্ধের জন্য এটা কি কোনো একটা ট্রাস্ট ফোর্সের দরকার কিনা, যে আমাদের সম্মিলিত একটা ফোর্স দরকার কিনা? সেই জন্য আমাদের যেসব এক্সিস্টিং যেসব ফোর্স হয়েছে, আমাদের কোস্টগার্ড রয়েছে, পুলিশ রয়েছে, এদেরকে এদের সক্ষমতা বৃদ্ধি করা দরকার কি? কারণ আমাদের কোনো স্পেশাল মেকানাইজ বোর্ড না যে এখানে হ্রাস করার কোনো খবর নেই। পাশাপাশি আরেকটা জিনিস, এদেরকে, কারণ এখন তো নতুন প্রযুক্তি আসছে, সেটার মাধ্যমে এই যে ভেসেল ট্র্যাকিং এর কোনো ব্যবস্থা করা যায় কিনা, যার ফলে আমাদের যারা মাছ ধরতে যাচ্ছে ভবিষ্যৎকে ট্র্যাক করা যায় কিনা? ধন্যবাদ। এই বিষয়টি আমাদের বিবেচনা আছে। আমি যে প্রকল্পের কথা বলেছিলাম, যে প্রকল্পের সংস্থানে আমরা একটি গবেষণা জাহাজ সংগ্রহ করছি, সেই প্রকল্পেরই একটি উদ্যোগ হচ্ছে ভেসেল ট্র্যাকিং সিস্টেম, এটা ডেভেলপ করা।
এর মাধ্যমে যে আমরা তো যখন নাকি এই বিভিন্ন ফিশিং বোটে যখন যারা যাবেন তাদের কাছে যদি আপনার এই ধরনের ডিভাইস থাকে তাহলে কিন্তু উনি ওনার অবস্থা জানাতে পারতেছেন কোথায় আছেন, এবং আমরাও স্থল থেকেই আমরা মনিটর করতে হবে যে কে কোথায় ফিশিং করতেছে। এবং আমরা যে কাজটি আমরা করবো, ভবিষ্যতের পরিকল্পনা আছে এই প্রকল্পের সংস্থানে, যে সকল ফিশিং বোটকে সঠিকভাবে শনাক্ত করা। দ্যাট ইজ একমাত্র ফিশিং বোটগুলো সাগরে যাবে, কোনো জলদস্যুর বোট যাতে সাগরে যেতে না পারে। সত্যিকার অর্থে যিনি একদম প্রতিষ্ঠিত ব্যক্তি, যার পরিচিতি আছে, তার সঙ্গে কোনো ইয়ে নেই, ওনার একটা ফিশিং বোট থাকলো এবং সেই ফিশিং বোটটিতে নির্দিষ্ট মার্কিং করা থাকবে, বোঝা যাবে যেটা ফিশিং বোট। এইভাবে যখন আমরা আগাচ্ছি তাতে জলদস্যুতা অনেকটা কমবে। আর যে বিষয়টি বললেন যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা তাদের অবশ্যই শক্তি বৃদ্ধি করা দরকার, আমাদের সাগরকে নিরাপদ রাখতে হবে, যাতে নাকি যেমনিভাবে আমাদের ভিতরের শত্রু দ্বারা আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত না, যদি জেলেরা তাদের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে অবশ্যই সাগরে এসে যাবে। এবং আমাদের বিদেশি যে অনুপ্রবেশ করে তাদের হাত থেকে আমাদের সম্পদ রক্ষা যেন আমাদের আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থার সময় কোস্টগার্ড নবী তাদের শক্তি বৃদ্ধি করা দরকার। আমি যতটা জানি যে সেটা হচ্ছে সরকারি বিষয়ে যথেষ্ট সচেতন, কোস্টগার্ডকে যথেষ্ট শক্তিশালী করা হচ্ছে, ওদের যুদ্ধগামী জানানো দেওয়া হচ্ছে। এবং আপনাকে এই কক্সবাজার জন্য একটি সুখের খবর, আমি যারা মৎস্য কলেজ আমাকে এই এনজিসি ক্যাপিটাল বিল্ডিং প্রজেক্ট থেকে এটি তো দ্রুতগণ সম্পন্ন একটি স্পিড এটাই বলতে চাচ্ছেন আপনার আমার নিজস্ব মোবিলিটি অনেক বেশি, সক্ষমতা বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? আমাকে এই প্রকল্প থেকে দ্রুতগতি সম্পন্ন আমাকে একটা স্পিড বোট সরবরাহ করেছে এবং আমরা এই বোটটি নিয়মিতই আমরা তদারকি করতে পারবো। জি, এটা অত্যন্ত আমাদের আশা করা। আরেকটা জিনিস আমার বারবার জানতে ইচ্ছা করছে, আমরা ছোটবেলায় দেখেছি এখানে কক্সবাজারের ইলিশ মাছ এবং রূপচন্দা মাছের ব্যাপক প্রাপ্তি ছিল। ইদানিং কিন্তু এই জিনিসটা আমরা পাচ্ছি না এবং মাছের টেস্টটা কেমন নষ্ট হয়েছে, সেই ফ্লেভারটা কিন্তু এটার কারণটা কি? এটি একেবারেই মানে অসম্ভব কথা না, ঠিকই বলছেন আপনি। যে আমি স্বাদের কথায় আসি, আমরা তো আমাদের পরিবেশকে নষ্ট করছি, এটা তো ঠিক। অবশ্যই আমরা আমাদের পরিবেশের সচেতন না, পরিবেশকে আমরা বিভিন্নভাবে নষ্ট করছি। তো সাগরের পরিবেশও তো এইভাবে দূষিত হচ্ছে বিভিন্নভাবে। দূষণের কথা যখন এসছে, কক্সবাজারের বাস্তবতা নিয়ে আপনি যদি বলেন, আমরা বলছি না যে ডিপসিতে যেসব ফরেন শিপগুলো আছে ডাম্পিং করছে, এটা আপনার তদারকির বাইরে, এটা হয়তো আমাদের যে সীমানা যারা নৌবাহিনী আছে ওরা তদারকি করে। কক্সবাজারের শহর থেকে কোন ধরনের বর্জ্য সমুদ্রে গিয়ে আপনি মনে করেন যে সমুদ্রের সি ওয়াটারটাকে কন্টামিনেট করছে? এটি তো ঠিক আমাদের অবজারভেশনের ভিতরে না, ঠিক তার সত্ত্বেও মানে যেটা আমাদের জাতীয় সম্পদ, আমাদের মৎস্য দপ্তর এটা মোটামুটিভাবে এই সম্পদটাকে দেখাশোনার দায়িত্ব রাখে। আমাদের যতটুকু সংগ্রহটি করছি, যেমন আমাদের কক্সবাজার শহরে যে সমস্ত আবাসিক এলাকা গড়ে উঠছে, হোটেল মোটেল গড়ে উঠছে, স্পেশাল কোনো ডাম্পিং সেন্টার না, কিছু না, সরাসরি সমুদ্রে বা পরিবেশে একটি বিষয় আছে, সেটা তাদের পরিবেশ ছাড়পত্রের বিষয় আছে, হোটেল মোটেল করতে হয়। তা এই বিষয়ে যদি সঠিকভাবে নিশ্চিত করা যায় যে হোটেল মোটেলের আমাদের যে শহরের যে বর্জ্য সেটাও দেখার বিষয়, এই বর্জ্য আমাদেরকে আমরা এটা ট্রিটমেন্ট করছি না সরাসরি সাগরে, ওইটাই বলছিলাম। আর যে বিষয়টি আমার মাথা ব্যথার বিষয়, বা আপনি যেটি প্রশ্ন করবেন যে আমার যে ফিশিং বোটগুলো সাগরে যাচ্ছে তারা কি করতেছে, তারা কি দূষিত করছে, আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে করছি এই সাগর আমাদের সম্পদ, এটি আমাদের যেটা আমরা বলি যে এটি আমাদের মায়ের মতো, মাকে কষ্ট দিলে আপনি শান্তি থাকবেন। তো সাগরকে যদি দূষিত করেন, সাগরে আপনি ওই বর্জ্য তেল ফেলে দেন, পচা মাছ ফেলে দিলেন কিংবা অন্যান্যভাবে দূষিত করেন, তাহলে কিন্তু সাগরের পরিণতি নষ্ট হবে, আপনার পরিণতিতে মাছ আপনার কম। জেলেরা স্বীকার করে যে আগের মতো মাছ পাওয়া যায় না, আগের মতো সে স্বাদ নয়। তো এই আগের পরিবেশকে ফিরে আনতে যদি করা যাবে সেটা আমাদের পরিবেশকে রক্ষা করতে। আরেকটা আপনার কাছে আমি প্রায় শেষ পর্যায়ে এসেছি, যে আমরা দেখি মাঝে মধ্যে সরকার একটা নিষেধাজ্ঞা আরোপ করেন যে ইলিশ মাছ ধরা যাবে না, 3 মাস বা 4 মাস মাছ ধরা থেকে বিরত হবে। সেই ক্ষেত্রে যারা প্রান্তিক, যারা মৎস্য যারা জেলেরা আছে, তাদের জীবনযাত্রা কিভাবে, ওদের জীবন জীবিকা কিভাবে চলে, সরকারকে এই ক্ষেত্রে কোনো প্রণোদনা বা অন্য কোনো সাবসিডি দেয়? বর্তমানে যে বিষয়টি মৎস্য দপ্তরের মাধ্যমে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার ইলিশের ক্ষেত্রে এখন পর্যন্ত বিষয়টি কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের একটি প্রকল্প নিয়ে কাজ করছে এবং প্রকল্প পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন যে ইলিশ আহরণকারী জেলেদেরকেও
প্রণোদন সহায়তা প্রদান করবে। আপনি হয়তো জানেন যে আমাদের জাটকা জেলেদেরকে পুনর্বাসিত করার জন্য তাদেরকে প্রতি মাসে চাল দেওয়া হয়, যাতে নাকি তারা অন্তত জাটকা ধরা থেকে বিরত থাকেন। এমনিভাবে আমাদের আমাদের বরঞ্চ আমি ধন্যবাদ জানাবো আমাদের কক্সবাজার এলাকার যারা জেলে গত বছর আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে তারা কিন্তু আমাদের ইতিবাচক সাড়া দিয়েছে এবং তারা কিন্তু এই ইলিশ আহরণ যখন নিষিদ্ধ সময় সেই সঙ্গে তারা ইলিশ ধরেননি এবং তার ফল কিন্তু সবাই স্বীকার করবেন যে আমরা কিন্তু সবাই পেয়েছি। আমরা কিন্তু এর পরবর্তী সময় প্রচুর ইলিশ পেয়েছি। আরেকটা জিনিস, আমরা মৎস্য সম্পদের শুধু সুরক্ষার কথা বলছি, আমার জেলেদের সুরক্ষার জন্য আপনারা কোনো তদারকি, যেমন ওদের সেফটি মেজারের জন্য কোনো আপনাদের তদারকি উদ্যোগ আছে? যেমন জেলেরা প্রত্যেকটা ফিশিং ট্রলার যখন যাচ্ছে ওদের সেই ইকুইপমেন্টগুলো আছে কিনা, সেই লাইফ জ্যাকেট কিংবা ভয় আছে কিনা, সেই তদারকিটা করার কার দায়িত্ব? আমাদের এখতিয়ার এবং আমাদের আইন সংস্থা কোস্ট গার্ড নৌবাহিনী তাদেরও তদারকি আছে। আমরা ফিশিং বোটগুলোকে লাইসেন্স ইস্যু করে থাকি এবং সেই লাইসেন্সের শর্তেই থাকে যে তাকে নিরাপত্তামূলক ব্যবস্থা থাকতে, বয়া থাকতে হবে, লাইফ জ্যাকেট থাকতে হবে, সিকিউরিটি লাইট থাকতে হবে। কিন্তু আসলে আমরা দেখি যে প্রায় যখন আমরা যাই প্রায় কিন্তু থাকে না জিনিসটা। আসলে আমার এটি তদারকি করা হচ্ছে এবং যারা নাকি আইন মানতে চাচ্ছেন তাদেরকে আইনে আওতায় শাস্তি প্রয়োগ করা হচ্ছে। আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে, যে বর্তমান সরকার সমুদ্র বিজয়, আমরা বিরাট একটা সমুদ্র পাশাপাশি আমাদের সমুদ্র সম্পদের ভান্ডার অনেকটা বেরিয়েছে, কিভাবে দেখছেন এটাকে সুরক্ষা করার মাধ্যমে আমাদের সেই জিডিপি বলি বা ন্যাশনাল যে বলি গ্রোথ বলি, এটাতে কিরকম অবদান রাখতে পারবে এটা যদি আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করি? এটি আমাদের তো সত্যি একটা বিশাল বিজয়। আমাদের সমুদ্র সম্পদ যদি শুধু আমরা যদি রক্ষা করতে পারি, যে ধরনের মানে যদি কয়েকটা পদক্ষেপ শুধু নিতে পারি, আমরা যদি সাগর থেকে কোনো না ধরা হয়, অর্থাৎ চিংড়ি পোনা বন্ধ করা, অন্য কোনো মাছের প্রতি সাধারণত ধরা হয়, শুধু চিংড়ি পোনাটাকে ধরা হয় এবং এই ছোটো ফাঁসির জালের ব্যবহার বন্ধ করতে পারি, আমরা কম জালের ব্যবহার, চট জালের ব্যবহার বন্ধ করতে পারি, আপনার যদি বেহুন জালের ব্যবহার বন্ধ করতে পারি এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং জাল, গভীর সমুদ্রে যারা মাছ ধরেন তাদেরকে যদি আমরা যখন ছোটো মাছের যে ছোট পদ্ধতি মাছ ধরতে বিরত রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বঙ্গোপসাগর একটা বিশাল সমুদ্রের ভান্ডার করে দেবে। আমাদের দেশের এই চাহিদা পূরণ করে আমরা কিন্তু এই মাছ বিদেশে রপ্তানি করতে পারি এবং এর মাধ্যমে আমরা কিন্তু জিডিপি বৃদ্ধি বা আমাদের আর্থসামাজিক ব্যবস্থা এবং মধ্যম আয়ের দেশে বড় উৎস হতে পারে, আমাদের হতে পারে। জনাব ফেরদৌস, যে আমরা আপনাদের যে আমাদের যে মেরাইন স্পেসিস যেগুলো আছে, বিশেষ করে মাছের ক্ষেত্রে বিলুপ্ত প্রায় মাছদের মধ্যে কোনো প্রজাতি আছে কিনা, যারা একসময় আমরা দেখলাম যে আপনার শার্ক এখানে অ্যাভেলেবেল ছিল, শার্ক ছিল এবং ওদের একটি ধরনের শার্কের একটা করাতের মতো এক ধরনের শার্ক ছিল, এই জিনিসটা কিন্তু এখন পাওয়া যায়, এটা বিলুপ্ত কারণটা কি হতে পারে এইসব প্রাণীগুলো? এটি বিষয়টা যেহেতু ওই যেগুলো ওভার ফিশিং, মানে নির্বিচারে সব ধরনের মাছ ধরে ফেলা। আপনি যে একটু কিছু আগে বলছেন যে নাপটি করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সব ধরনের মাছকে ওখানে কোনো মাছ বিছান নেই, সব ধরনের। এটিকে আমরা নিরসিত করতে চাই, আমাদের যারা নাকি তাদেরকে আমরা নিয়মিত করতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিছু মূল্যবান কথা শুনলাম জনাব ফেরদৌস আহমদ জেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে। আশা করি ওনার সেই এই মতামত এবং পরামর্শগুলো আমরা কাজে লাগাবো এবং যারা উৎসাহিত, যারা মৎস্য চাষে উৎসাহী এবং যারা উন্নত প্রযুক্তির মাধ্যমে চিংড়ি উৎপাদন করতে চান, তারা অবশ্যই আমাদের জেলা মৎস্য কর্মকর্তার অফিসে যোগাযোগ করবেন এবং ওনারা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি আপনারা যারা আছেন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন, অবশ্যই আপনার সেফটি ফার্স্ট, আপনারা অবশ্যই আপনাদের জীবনের নিরাপত্তা নিয়ে যাবেন আমরা আশা করি এবং রেণুপোনা নিধন থেকে বিরত থাকবেন এবং যারা রেণুপোনা নিধন করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ রইল আগামী প্রজন্মের জন্য আপনারা দয়া করে এদেরকে রক্ষা করুন এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধনে সহায়তা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।